নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলেছি ফুটবলের অনেক খবর নিয়ে। আজকে কিন্তু অনেক খবর আছে। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক আজ নিলেন তিনি অবসর। এছাড়া কিন্তু আছে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, নতুন ফুটবল টুর্নামেন্টে খেলতে চলেছে আইএসএল এর দল। এরকম অনেক খবর নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তার আগে বলবো যে রোজ যেটা বলি সেটাই, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। অবশেষে 18 বছরে পেশাদার ফুটবল জীবন কিন্তু সমাপ্তি ঘোষণা করলো বাঙালি গোলরক্ষক শিল্টন পাল, যাকে মোহনবাগান সমর্থকরা কিন্তু একটা আদরের নাম দিয়েছিল বাজপাখি বলে। সেই বাজপাখি শিল্টন পাল কিন্তু অবসর ঘোষণা করলে। দীর্ঘ 14 বছর মোহনবাগানের হয়ে খেলেছে শিল্টন পাল। এছাড়া ভারতীয় অনূর্ধ্ব 20 দলেও খেলেছে, টাটা ফুটবল একাডেমির প্রোডাক্ট। এবং মাঝখানে তিনি আইএসএল এ খেলতে গেছিলেন মোহনবাগান থেকে লোনে। কেরালা ব্লাস্টার্স, চেন্নাইন এফসি, এটিকের মতন দলেও তিনি ছিলেন। এবং মাঝখানে 2 বছর কিন্তু তিনি খেলেছিলেন চার্চিল ব্রাদার্সে। তারপর ফিরে কলকাতা লিগে রেনবোতে ছিলেন এবং রেনবোতে খেলতে খেলতেই তিনি কিন্তু অবসরের কথা ফাইনালি জানিয়ে দিলেন। অন্যদিকে কিন্তু লাদাখে বসতে চলেছে একটা সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট। আর লাদাখ জানো, সবে লাদাখে একটা ফুটবল টিমও তৈরি হচ্ছে, লাদাখ এফসি বলে। তো সেখানে কিন্তু এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে। গত মৌসুম থেকে শুরু হওয়া দ্বিতীয় বর্ষের এই ফুটবল টুর্নামেন্টে কিন্তু আগামী 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অবধি লাদাখে বসছে ক্লাইমেট কাপের দ্বিতীয় আসর। সকল খেলাগুলো অনুষ্ঠিত হবে কিন্তু লে জেলার স্পিকটুকের অ্যাস্ট্রোটাফ ওপেন স্টেডিয়ামে। 6টা দল কিন্তু এই ক্লাইমেট কাপে অংশগ্রহণ করছে। গ্রুপ এতে থাকছে ওয়ান লাদাখ এফসি, যেটা লাদাখেরই দল। এছাড়া যে তিব্বতের জাতীয় ফুটবল দলও আছে এবং নর্থ ইস্ট ইউনাইটেডের রিজার্ভ টিম খেলছে। এছাড়া গ্রুপ বিতে থাকছে জম্মু কাশ্মীর ব্যাংক, স্কালজাংলিং এফসি এবং গোকুলাম কেরালা এফসি। গত বছর কিন্তু এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম আসরে দিল্লি এফসি। রাজস্থান ইউনাইটেডের ওপর থেকে কিন্তু ঘরোয়া ব্যান তুলে নিল এআইএফএফ। গত মরশুমের আই লিগে কিন্তু তারা তাদের কিছু ফুটবলার, তাদের অফিসিয়াল এবং কোচেদের ঠিকঠাক পেমেন্ট দিতে পারেনি, যার ফলে কিন্তু এআইএফএফ তাদের উপর একটা ব্যান করেছিল। তো সেই ব্যান কিন্তু এই মুহূর্তে তুলে নিল এআইএফএফ, কেননা রাজস্থান ইউনাইটেড নতুন স্পন্সর বা বিনিয়োগকারী পেয়ে গেছে, যা হচ্ছে রাজস্থানের জয়পুরের বিখ্যাত স্বর্ণ অলংকার কারিগর কোম্পানি ভাট্টা গ্রুপ। তো ভাট্টা গ্রুপ এই রাজস্থান ইউনাইটেডকে নেওয়ার পর কিন্তু তারা অলরেডি তার যা বকেয়া ছিল আগের ফুটবলার, কোচ এবং স্টাফেদের, সেই বকেয়া কিন্তু মিটিয়ে দিয়েছে। তো যার ফলে কিন্তু এআইএফএফ ব্যান তুলে নিল। এখন দেখার আর 2 দিন ট্রান্সফার উইন্ডো বাকি আছে। তো এই 2 দিন, আজ আর কাল, এই 2 দিনের মধ্যে আরও কিছু ভালো ফুটবলার রাজস্থান ইউনাইটেড সাইন করিয়ে নিয়ে আই লিগে তাদের নিজেদের দল কতটা শক্তিশালী করতে পারে। 7 সেপ্টেম্বর থেকে কিন্তু বসতে চলেছে সুপার লিগ কেরালার আসর। আর সুপার লিগ কেরালাতে কিন্তু এবার প্রথম ম্যাচে জওহরলাল নেহরু স্টেডিয়াম কোচিতে হবে। আর এই টুর্নামেন্টের কিন্তু সব ম্যাচ তোমরা দেখতে পাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি হটস্টারে। তো বুঝতেই পারছো সুপার লিগ কেরালা কিন্তু এবারে একটা জমজমাট ফুটবল লিগ হতে চলেছে এবং তারা কিন্তু ধারে বারে আইএসএলকে কিন্তু টক্কর দিতে চলেছে আগামী দিনে ভারতীয় ফুটবলে। এবার সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের খবরে। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরেই কিন্তু সুপার লিগ কেরালার খবর। সুপার লিগ কেরালা এই মুহূর্তে কিন্তু একটা জমজমাট লিগ হতে চলেছে। ভারতীয় ফুটবলে কোনো স্টেটে আজ পর্যন্ত এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ হয়নি। তো যেটা নাকি করতে চলেছে কেরালা ফুটবল সংস্থা। আর সেই সুপার লিগ কেরালাতে কিন্তু গোকুলাম কেরালার হয়ে গত মরশুমে আই লিগে খেলা এবং আই লিগের সর্বোচ্চ গোলদাতা অ্যালেক্স সানচেজকে কিন্তু সুপার লিগ কেরালার দল মাল্লাপুরম এফসি সাইন করে নিয়েছে। একের পর এক ফুটবলারকে মাল্লাপুরম এফসি সাইন করাচ্ছে। তো এবারে কিন্তু অ্যালেক্স সানচেজকেও তারা সাইন করিয়ে নিল। গত মরশুমে কিন্তু 22 ম্যাচে 19টা গোল করেছিল গোকুলাম এফসির হয়ে। তো গোকুলাম থেকে কিন্তু তাকে কিন্তু এবার সুপার লিগ কেরালাতে খেলতে দেখবো আমরা মাল্লাপুরম এফসির হয়ে। এবার দেখা যে গত মরশুমে আই লিগে যেভাবে ফুল ফুটিয়েছিল অ্যালেক্স সানচেজ, এবারে এই সুপার লিগ কেরালাতে গিয়ে কতটা ফুল ফোটাতে পারে আগামী দিনে অ্যালেক্স সানচেজ। ফ্রান্সের ন্যাশনাল লিগ ট্যুর ক্লাব অলিম্পিক আলেস থেকে নিজেদের দলে কিন্তু সেনেগাল জাত ফরাসি ফরওয়ার্ডকে সই করিয়ে নিল গোকুলাম এফসি। ফুটবলারটির নাম জারিস করেয়া। এই জারিস করেয়া কিন্তু ফ্রান্সের ফুটবলার, ফ্রান্সের কাশিয়া দ্বীপের নামি ক্লাব এসসি বাস্তিয়া থেকে উঠে এসেছে 30 বছর বয়সী এই ফুটবলার। এর আগে কিন্তু এই ফুটবলার ফ্রান্সের নিচের সারির একাধিক ক্লাব ফুটবলে খেলেছে। তো এই ফরওয়ার্ড
আগামী দিনে গোকুলাম এফসির জার্সি গায়ে চাপিয়ে আই লিগে কিন্তু আমরা খেলতে দেখবো ভারতীয় ফুটবল। চেন্নাই এফসি থেকে ইন্টারকাশিতে যোগ দিয়েছিলেন মালওয়ালির ডিফেন্ডার সাচু সিবি, তবে তাকে এই মৌসুমে অ্যান্ডোরার প্রথম সারি ক্লাব ইন্টার ক্লাবটি এসকালেদেসে লোনে পাঠাচ্ছে কিন্তু আই লিগের ক্লাবটি। মূলত ভারতের ইন্টারকাশিও অ্যান্ডোরার ইন্টার এসকালেদাসের টেকনিক্যাল সহায়তা ও খেলোয়াড় প্রশিক্ষণ আদান প্রদান সহ বিভিন্ন বিষয়ে চুক্তিবদ্ধ। তো সেই কারণেই কিন্তু সাচু সিবিকে ইউরোপের এই দেশটিতে সর্বোচ্চ লিগ খেলার জন্য পাঠাচ্ছে আই লিগের দল ইন্টারকাশি। 23 বছর বয়সী সাচু সিবি বেঙ্গালুরুর ওজন এফসি যুবদল থেকে উঠে এসেছেন। সিনিয়র ফুটবলে তিনি নিজের ক্লাব রাজ্যের ক্লাব কেরল ইউনাইটেডের 2 মৌসুম খেলার পর গত মৌসুমে কিন্তু আইএসএল এর দল চেন্নাই এফসিতে তিনি সাইন করেন এবং চেন্নাই এফসিতে খেলার পর এবছর কিন্তু তাকে চেন্নাই এফসি ছেড়ে দেবে ইন্টারকাশিতে কিন্তু সাইন করেন এই সাচু সিবি। এবার সাচু সিবিকে ইন্টারকাশি লোনে পাঠাচ্ছে অ্যান্ডোরার এই প্রথম সারি ক্লাবে। এবারে ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ইন্ডিয়ান আর্মির ফুটবলার সমীর মুর্মু। তো দুর্দান্ত পারফরমেন্স করার ফলস্বরূপ জামশেদপুর এফসি কিন্তু তাকে সই করিয়ে নিল আসন্ন আইএসএল এর জন্য। এই ফুটবলারটি কিন্তু জামশেদপুরের কাছে ঘাটশিলাতেই তার বাড়ি। কর্মসূত্রে কিন্তু তিনি বিহারের দানাপুরে থাকার জন্য তাকে কিন্তু বিহারের হয়ে এর আগে আমরা সন্তোষ ট্রফি খেলতে দেখেছি। সন্তোষ ট্রফিতে তিনি কিন্তু বিহার ছাড়াও খেলেছেন সার্ভিসেসের হয়ে। সার্ভিসেসের চাকরি সূত্রে তিনি কিন্তু সার্ভিসেসের হয়ে সন্তোষ ট্রফি খেলেন এবং সেখানে কিন্তু সন্তোষ ট্রফিতে 13 ম্যাচে 10 গোল করেন এবং সন্তোষ ট্রফির সেরা ফুটবলারও হন। তো বুঝতেই পারছো গোল করার যথেষ্ট এবিলিটি আছে এই সমীর মুর্মুর মধ্যে। তো সেই কারণে কিন্তু জামশেদপুর এফসি আসন্ন আইএসএল এ সমীর মুর্মুকে নিজের দলে সই করিয়ে নিল। কেরালা ব্লাস্টার্স কিন্তু এক স্প্যানিশ ফরওয়ার্ডকে সাইন করেছে। 30 বছর বয়সী এই ফুটবলারের নাম হচ্ছে জেসাস জিমিনেস। গ্রিসের প্রথম সারি ক্লাব ওএফআই ক্রিক থেকে কিন্তু এই স্প্যানীয় ফরওয়ার্ড কেরালা ব্লাস্টার্সে আসছে, মানে একেবারে ইউরোপের প্রথম সারির লিগ থেকে কিন্তু আসছে। এছাড়া এই ফুটবলারটি কিন্তু এর আগে এমএলএস বা মেজর লিগ সকারে আমরা খেলতে দেখেছি এফসি ডালাসেরও, এবং এছাড়া কিন্তু তিনি এফসি টরন্টোরও ফুটবল খেলেছে। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স আলা ফুটবলার একজন, যিনি নাকি নর্থ আমেরিকার সবথেকে টপ লিগ যেটা সে মেজর লিগেও খেলেছেন। এছাড়া কিন্তু ইউরোপেও তার খেলার অভিজ্ঞতা আছে প্রথম সারির লিগেই। তো এরকম একজন ফুটবলারকে সই করিয়ে নেওয়াটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের পক্ষে যথেষ্ট একটা ভালো সাইনিং হলো আগামী দিনের জন্য। 25 বছর বয়সী ডিফেন্ডার নামগিল ভুটিয়া বেঙ্গালুরু এফসির ফুটবলার। এই ফুটবলারটি কিন্তু কেরালা ব্লাস্টার্স নিতে চাইছে, তবে এই মুহূর্তে 2026 সাল অব্দি বেঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট। হয়তো কেরালা ব্লাস্টার্স তাকে নিতে হলে লন্ডিল মারফত নেবে। তো এখন দেখা যাক বেঙ্গালুরু এফসি তাকে ছাড়ার ব্যাপারে কতটা ইন্টারেস্ট থাকে। তো এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স অফিসিয়ালরা কিন্তু নামগিল ভুটিয়াকে নেওয়ার জন্য বেঙ্গালুরু এফসির অফিসিয়ালদের সাথে কথাবার্তা শুরু করেছে। আর সেটা কিন্তু আর 2-1 দিন গেলেই পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে কেরালা ব্লাস্টার্সকে জার্সি গায়ে চাপাতে পারে কিনা নামগিল ভুটিয়া। সেটা বেঙ্গালুরু এফসি ছাড়পত্র দিলে তবে কিন্তু কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে চাপাতে পারবে এই 25 বছর বয়সী ডিফেন্ডারটি। অন্যদিকে চেন্নাই এফসি কিন্তু ছেড়ে দিল আয়ুষ অধিকারীকে, এবং এই মুহূর্তে যা খবর আয়ুষ অধিকারী কিন্তু সাইন করতে চলেছে হায়দ্রাবাদ এফসিতে। এই মিডফিল্ডারটি কিন্তু গত মৌসুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি চেন্নাই এফসির, তো যার ফলে কিন্তু চেন্নাই এফসি তাকে রিলিজ করে দিল। আর হায়দ্রাবাদ এফসির এই মুহূর্তে ভালো ফুটবলারের দরকার, তো সেই কারণে কিন্তু তারা নিজেদের দলে নিতে চলেছে আয়ুষ অধিকারীকে। বাঙালি লেফট ব্যাক হীরা মণ্ডল এবারে কিন্তু 3 মাসের কন্ট্রাক্টে ইস্টবেঙ্গল এসেছিল শুধুমাত্র সিএফএল খেলার জন্য। তবে সিএফএল এ তার পারফরমেন্স ভালো থাকায় তাকে কিন্তু আইএসএল দলের সাথে তাকে নথিভুক্ত করা হলো এবং আগামী 31শে মে অবধি তার সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হলো। এর মানে আইএসএল দলের সাথে কিন্তু তিনি কিন্তু অনুশীলন করবে আর কয়েকদিনের মধ্যে তিনি সিনিয়র দলে চলে আসছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের অনেকটা নড়বড় থাকায় কিন্তু হীরা মণ্ডলকে কোচ পছন্দ করেছে, এবং এর আগে যেহেতু হীরা মণ্ডল ইস্টবেঙ্গলে খেলেছে এবং খুব ভালো ফুটবল খেলেছিল তোমরা জানো আইএসএল, সেই কারণে কিন্তু হীরা মণ্ডলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় আগামী আইএসএল এ ইস্টবেঙ্গল ক্লাব। আর আজকে কিন্তু আনোয়ার আলীর কেসের শুনানির কথা আছে, তবে শুনানি বেরাতে বেরাতে হয়তো রাত হয়ে যেতে পারে। তো এখন পর্যন্ত আমি যতক্ষণ ভিডিও করছি ততক্ষণে কিন্তু শুনানির কিছু বেরায়নি। এআইএফএফ এর যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে তারা কিন্তু ফিফার এর আগে যে এরকম যা কেস হয়েছে সেই কেসগুলোর দিকে নজর রাখছে, কেননা ভারতীয় ফুটবলে এরকম কেস একেবারেই প্রথম এবং নতুন। সেই জন্যই কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এরকম কোনো অভিজ্ঞতা ছিল না যে এর রায় কী দেওয়া যায়। তারা কিন্তু ফিফার দিকেই কিন্তু তাকিয়ে আছে, ফিফার এর আগে এরকম যে কেসগুলো হয়েছে সেই কেসগুলোতে কি রায় দিয়েছে। তো আজকে কিন্তু একটা রায় বেরোনোর সম্ভাবনা আছে আনোয়ার আলীকে নিয়ে, তবে আজকে যদি এই রায় না বেরোয় তবে হয়তো আগামী সোমবার এই রায় বেরাতে পারে, এরকমও একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই ব্যাপার নিয়ে কিন্তু আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ক্লাব দুজনেই কিন্তু ঝুলে আছে আনোয়ার আলীর রায়টা কি বেরোবে সেটা দেখার জন্য।
আর সবশেষে আসি একটু অ্যালেক্সাজিকে নিয়ে। আর অ্যালেক্সাজি কিন্তু দুই প্রধানই নিতে গেছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তো এই মুহূর্তে যা খবর, অ্যালেক্সাজিকে নেওয়ার ব্যাপারে কখনো ইস্টবেঙ্গল এগিয়েছিল, কখনো মোহনবাগান, কিন্তু হায়দ্রাবাদ এফসি 1 কোটি টাকার একটা ট্রান্সফার ফি চেয়েছে, যেটা কিন্তু দুই প্রধানই কিন্তু দিতে রাজি নয়। অনেকটাই তার ট্রান্সফার ফি, কেননা তার মার্কেট ভ্যালু যতটা না তার থেকে বেশি ট্রান্সফার ফি চাওয়া হয়েছে। তো এই জন্য কিন্তু অ্যালেক্সাজিকে দুই প্রধানই নিতে চেয়েছিল। তবে ইস্টবেঙ্গল কিন্তু অ্যালেক্সাজির সাথে কথাবার্তা একটা চালিয়ে যাচ্ছে এখন অবধি, এবং অ্যালেক্সাজিকে বোঝানোর চেষ্টা করছে যে তাকে ইস্টবেঙ্গল টিমে কতটা দরকার এবং তিনি ইস্টবেঙ্গল টিমে এলে ফার্স্ট টিমেই খেলতে পারবেন। তো সেরকম একটা কথাবার্তা চালাচ্ছে। অন্যদিকে হায়দ্রাবাদ এফসি দল তো ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, তাও তারা চাইছে কিছু ভালো প্লেয়ারকে নিজেদের দলে রেখে দিতে। সেই কারণে তারা কিন্তু অ্যালেক্সাজিকে ছাড়তে নারাজ। খুব বেশি যদি ট্রান্সফার ফি পায় তবেই তারা ছাড়বেন, নইলে কিন্তু তারা ছাড়তে একেবারেই নারাজ অ্যালেক্সাজিকে। তো এখন দেখার হায়দ্রাবাদ এফসি তাকে ছাড়ে কিনা, আর হায়দ্রাবাদ এফসির জাল কেটে অ্যালেক্সাজি বেরিয়ে এসে আগামী দিনে কলকাতার দুই প্রধানের কোনো প্রধানের সাইন করে কিনা, সেটা কিন্তু আজকের মধ্যে বা কালকের মধ্যেই আমাদের জানতে হবে, কারণ কালকের পরেই ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু আরও এক ডিফেন্ডারের দিকে পড়ে আছে, এবং সেটাও আজকে বা কালকের মধ্যে ফাইনাল করতে হবে। সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির ফুটবলার রোশন সিং। তবে এই মুহূর্তে যে আপডেট আছে রোশন সিংয়ের ব্যাপারে, রোশন সিংকে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত রাজি করাতে পারেনি ইস্টবেঙ্গল তার নিজের দলে নেওয়ার ব্যাপারে, বা বেঙ্গালুরুকেও। তো বেঙ্গালুরু এখন রোশন সিংকে ছাড়তে রাজি না, তো কথাবার্তা এখনও চলছে। তবে যেহেতু লাস্ট ডেট কালকে আছে, কালকের মধ্যে কিন্তু একটা ফাইনাল কিছু হতে পারে যে ইস্টবেঙ্গলে রোশন সিং আসবে কিনা, সেটা কিন্তু কালকেই জানা যাবে। আর ইস্টবেঙ্গল যদি রোশন সিংকে না পায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন নিয়েও একটু চিন্তা থেকে যাচ্ছে। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।